আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। শহীদ সেনা দিবসে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস, মন্তব্য প্রধানমন্ত্রী। আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে, তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি মদতদাতাদের খুঁজে বের করার দাবি জামায়াত আমিরের। ফ্যাসিবাদ কায়েম করতেই নারকীয় হত্যাযোগ্য, মন্তব্য নাহিদ ইসলামের। আহসান মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। পরিবর্তন নতুন সরকারের কর্মসূচি ও অগ্রাধিকারের অংশ, বললেন অর্থমন্ত্রী। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত 10। ক্ষমতাসীন দলের কার্যালয় ভাঙচুর। সমন্বয়ের অভাবে রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব, জানালেন প্রতিমন্ত্রী। নিধন কর্মসূচির ফল পেতে জনসম্পৃক্ততার কথা বললেন দুই প্রশাসক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, এই ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে উঠেছে, তাই জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক এবং শক্তিশালী করতে সরকার কাজ করবে, জানান প্রধানমন্ত্রী। ঢাকা সেনানিবাসে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ঢাকা সেনানিবাসে আয়োজন করা হয় মতবিনিময় ও ইফতার মাহফিলের। সন্ধ্যায় আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনীর প্রধান সহ শহীদ পরিবারের সদস্যরা। সকল বীর শহীদকে, যাদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক। সভায় শহীদ পরিবারের পক্ষে তুলে ধরা হয় বিভিন্ন দাবি দেওয়া, সেই সাথে দাবি করা হয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিচারের মুখোমুখি করার। আমরা শহীদ মেজর সালে বলি, শহীদ এক্স, শহীদ ওয়াই বলি, নিজের পরিচয়ও দেই শহীদ মেজর সালের মিসেস বলি, বাট শহীদ হিসেবে গ্যাজেট আকারে ওনাদের নামটা এখনো আসেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করছি, এই 57 অফিসারের নাম যেন গ্যাজেট আকারে, শহীদ হিসেবে গ্যাজেট আকারে বেরোনো হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে যেন কিনা সেই রিপোর্টে যেই সমস্ত ব্যক্তিবর্গকে ইমপ্লিকেট করা হয়েছে, তারা সিভিলিয়ান হোক অথবা মিলিটারি হোক, তাদেরকে দ্রুত যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। শহীদ সেনা পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে সেনাপ্রধান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী ও বিজিবি কাজ করবে যৌথভাবে। আমাদের জাতীয় জীবনে যেন 2009 সালের 25 ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। পিলখানা হত্যাকাণ্ডকে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার উপর জোর দেন তিনি। আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে, তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। প্রধানমন্ত্রী জানান, পিলখানা হত্যাকাণ্ডের স্মৃতি অম্লান রাখতে কাজ করবে বর্তমান সরকার। আমি দেশের প্রত্যাবর্তনের পরপরই বনানী সামরিক কবরস্থানে গিয়ে শহীদ সেনা কর্মকর্তাদের কবরের পাশে দাঁড়িয়ে উপলব্ধি করেছি গত 17 বছরে আপনাদের দুর্বিষহ সংগ্রাম, অপরিসীম ত্যাগ আর দাঁড়ে দাঁড়ে ঘুরে বিচার না পাওয়ার
নিদারুণ যন্ত্রণা। এ সময় প্রধানমন্ত্রী সেদিন পিলখানায় নিহত সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান। পরে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী দোয়া ও মুনাজাতের মাধ্যমে শহীদ সেনা সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের প্রতি প্রথমবারের মতো শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুনভাবে আর কোনো তদন্ত কমিশন হবে না। 25শে ফেব্রুয়ারি 2009 সালের এই দিনে পিলখানা সদর দপ্তরে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়, যা জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে গেল বছর থেকে। এবারই প্রথমবার বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার কিছু সময় পর দুজন একসাথে প্রবেশ করেন কবরস্থানে। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান ফুলের শ্রদ্ধা। এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন সমাধিসৌধে। এ সময় 1 মিনিট নীরবতা পালন করেন সবাই। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শহীদগণের পরকালীন জীবনকে শান্তিময় করে দিন। রাষ্ট্র ও সরকার প্রধানের পর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানও। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুনভাবে আর কোনো তদন্ত কমিশন হবে না, বরং স্বাধীন তদন্ত কমিশনে যে সব সুপারিশ করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। পরে বিএনপির পক্ষ থেকে ফুল দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের মতো একইভাবে তার যে মূল লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এবং একই সঙ্গে স্বাধীনতা থেকে পুরোপুরিভাবে সংগত করা এবং এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডের শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি দাবি করেন, তৎকালীন ক্ষমতাসীনরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। রাজধানীতে অপর এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। জাতীয় শহীদ সেনা দিবসে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানীর সামরিক কবরস্থানে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে মোনাজাত করেন জামায়াত আমির। পরে কথা বলেন গণমাধ্যমের সাথে। জামায়াত আমির দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডের সাথে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ জড়িত ছিল। প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার না করা হলে জাতির দায়মোচন হবে না বলে মন্তব্য করেন তিনি। যদি ওই তদন্তের রিপোর্ট সামনে আসতো জাতির সামনে, তাহলে হয়তো অনেক সত্য পরিষ্কার হয়ে যেত। নিশ্চয়ই তখন যারা ক্ষমতাসীন ছিলেন এর সাথে তাদের গভীর সম্পর্ক ছিল এই হত্যাকাণ্ডের সাথে, যার কারণে তারা চাননি যে এই রিপোর্টগুলো প্রকাশ পাক। পিলখানার ট্র্যাজেডি নিয়ে এদিন দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। এতে যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। এই ঘটনার দায়ে গ্রেফতার ও সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান তিনি। এই নির্মম হত্যাকাণ্ডের রহস্যটাকে কেন যেন চাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বারবার। এই ঘটনার সাথে কোন দেশের কিরকম পরিকল্পনা কারা কারা যুক্ত ছিলেন, এগুলো একেবারেই পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন।
দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে চাইলে অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন জরুরি বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। যে নিষ্ঠুরতা, যে বর্বরতা, যে লোমহর্ষক। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ কায়েমের অংশ হিসেবে ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলের রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেনাবাহিনীকে দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালিয়েছিল। এছাড়াও তিনি বলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তাই তার ক্ষমতায় থাকার অধিকার নেই। পরিকল্পনার অংশ হিসেবে শুরুতেই সেনাবাহিনীর বিরুদ্ধে এই নীল নকশা ষড়যন্ত্র চালানো হয় এবং যার সাথে জড়িত ছিল পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা এই পরিকল্পনার সাথে সরাসরি অংশ ছিল। ফলে আজকের দিনে আমরা শুধু শ্রদ্ধাঞ্জলি জানাতেই আসি নাই, আজকের দিনে আমাদের বক্তব্যটি হচ্ছে যে এই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। ডক্টর আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোস্তাকুর রহমানকে। বিকেলে এই নিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, নতুন সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবেই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর জানান, বাংলাদেশ ব্যাংকের অর্জন ব্যর্থ করতে একটি কুচক্রী মহল কাজ করছে। এতে যোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। নিজের পদত্যাগ নিয়েও কথা বলেন তিনি। নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই আলোচনায় আসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়ার বিষয়টি। এর মধ্যেই সোমবার অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আলোচনা করেন ব্যাংকিং খাতের চলমান সংস্কার সহ নানা ইস্যুতে। বুধবার দুপুরে হঠাৎই খবর আসে অপসারণ করা হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুরকে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাচ্ছেন মোস্তাকুর রহমান। বিষয়টি জানাজানির পর নিজ কার্যালয় থেকে বেরিয়ে যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিকেলে আগের গভর্নরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। পরে সচিবালয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের কর্মসূচি এবং অগ্রাধিকারের অংশ হিসেবেই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। নতুন সরকারের যে প্রোগ্রাম আছে, প্রেফারেন্স আছে, যে চিন্তা আছে, ভাবনা আছে, সবগুলোর সাথে মিলিয়ে এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবে। শুধু বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন হয়নি, এটা অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন বোধে আরও অনেক জায়গায় পরিবর্তন হতে থাকবে। খুবই স্বাভাবিক এটা। এর আগে সকালে কয়েকজন কর্মকর্তাকে শোকজ এবং বদলির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে প্রতিবাদ সভা করেন সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। আজকের ভিতরে এই বদলি বহাল উড্ড করতে হবে, সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে, বাতিল করতে হবে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন আহসান এইচ মনসুর। ডাকেন জরুরি সংবাদ সম্মেলন। বলেন, বাংলাদেশ ব্যাংকের অর্জন ব্যর্থ করে দিতেই কাজ করছে একটি কুচক্রী মহল। তাতে যোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তাও। ব্যাংক মার্জার এবং নিজের পদত্যাগ নিয়েও কথা বলেন আহসান এইচ মনসুর। 5 ব্যাংকের মার্জার এটা কোনো স্টাফ অ্যাসোসিয়েশনের ইস্যু নয়, এটা হচ্ছে সরকারের পলিসিগত বিষয়। পদত্যাগ কোনো ইস্যু না। আমি এখানে আসছি সেবা দিতে, আমার যেতে 2 সেকেন্ড লাগবে না পদত্যাগ করতে, সেটা কোনো বিষয় নয়। দ্যাটস দ্য লাস্ট অফ দ্য থিংস। চাকরির জন্য আমি আসিনি, আমি এখানে এসেছি টু সার্ভ দ্য নেশন। কাজে পদত্যাগের কথা বলবেন না, সেটা কোনো ইস্যু নয়। ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পর 2024 সালের 14 আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দেন ডক্টর আহসান এইচ মনসুর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয় দুপক্ষের অন্তত 10 জন। ভাঙচুর করা হয় স্থানীয় বিএনপি কার্যালয়। ঘটনার পর থেকে থমথমে এলাকা। নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রকল্প বাজারে যান আব্দুল হান্নান মাসুদ। সেখানে সহিংসতার ঘটনায় বিএনপিকে দোষারোপ করেন নবনির্বাচিত সংসদ সদস্য। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়ায়।
এক পর্যায়ে আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতেই এনসিপি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হন অন্তত 10 জন। ভাঙচুর করা হয় স্থানীয় বিএনপির কার্যালয়। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে মিথ্যা নাটক দর্শন মামলা সাজায়ে আমাদের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপবাদ গুজব ছড়াচ্ছে। সংঘর্ষের এক পর্যায়ে হান্নান মাসুদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। এ সময় হান্নান মাসুদ স্থানীয় বেলাল মাজিকে অভিযোগ দিয়ে প্রশাসনের পদক্ষেপ গ্রহণের কথা জানান। আমার ক্ষতিগ্রস্ত মানুষজনকে দেখে, আহতদেরকে দেখে আমি যখন ব্যাক করতেছিলাম নিরাপদে, তখন পিছন থেকে আমাদের উপর আক্রমণ করে। আমি এখানে এসে বসছি, কারণ আমি চলে গেলে তো আমার ভোটাররা নিরাপদ না। আমি এই জায়গায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ভোটারদের নিরাপত্তা, আমার হাতের মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। যদি প্রশাসন যদি না পারে সেটা প্রতিহত আমি সাধারণ মানুষকে নিয়ে করবো। আমি আছি এখানে। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি। একই সঙ্গে স্থানীয় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ তোলেন এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। চট্টগ্রামের রাউজানে মুজিব ভান্ডারী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় উপজেলার অলি মিয়া হাট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় অবস্থানকালে হঠাৎই সশস্ত্র কয়েকজন দুর্বৃত্ত মুজিব ভান্ডারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তদন্ত করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, নিহত মুজিব যুবদলের কর্মী ছিলেন। কোনো রাজনৈতিক বিবেচনা না করে জুলাই আন্দোলনের হতাহতদের পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিটিভিকে জনগণের প্রচার মাধ্যম হিসেবে রূপ দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তরুণদের মূল্যবোধ গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাষ্ট্রীয় গণমাধ্যমকে কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়েও দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। দিনভর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই সব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা, 24-এর জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ অবধি সমর্থন ও সক্রিয় অংশগ্রহণে ছিল বিএনপি। সরকার গঠন করলে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা ছিল বিএনপির। ইশতেহারেও জায়গা করে নিয়েছিল সেই প্রতিশ্রুতি। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা জুলাই অভ্যুত্থান বিভাগ খোলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় অভ্যুত্থানে হতাহত অনেকে সরকারি সহযোগিতা থেকে বাদ পড়েছে উল্লেখ করে তা পুনর্মূল্যায়নের কথাও জানান তিনি। জুলাই ফাউন্ডেশনের অতীতের যে কার্যক্রম রয়েছে, আপনারা জানেন যে সেখানে একটা বড় অঙ্কের একটা ফান্ড সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। তো সেগুলা ঠিকমতো অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হয়েছে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছেন। এবং সামনের দিনে যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার কথা গণমাধ্যমকে জানান তথ্যমন্ত্রী। বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কিভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমরা এই ধরনের একটা দিক নির্দেশনার মধ্যে আজকের আলোচনা সীমাবদ্ধ ছিল। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দলীয় ইফতার মাহফিলে আমন্ত্রণ জানাতে আসেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পারস্পরিক আলোচনা হলো এবং উনি আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে ওনার কুশল জিজ্ঞেস করলেন এবং একটু ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সাথে সাথেই তিনি আমার টেলিফোনে উনি আমির জামাতের সঙ্গে কুশল বিনিময় করলেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মানুষ পরিবর্তন চায় বলেই ৬৯% মানুষ হাঁ ভোট দিয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।
বুধবার ইব্রাহিমপুরে জামায়াতে ইসলামীর কাফরুল উত্তর ও দক্ষিণ থানার উদ্যোগে মণিপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের মানুষ 54 বছরে অনেক আদর্শ দেখেছে, কিন্তু ইসলামী আদর্শের শাসন দেখার সৌভাগ্য এদেশের মানুষের হয়নি। দেশব্যাপী চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে, তা না হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলবেন এবং জনগণের অধিকার আদায় করে ছাড়বেন। জনগণের ভোটে তারা যদি 100% ভোট পেয়ে নির্বাচিত হয়ে যান, তখনও তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে আপনাদের পাশে ঘটেছে বাসন থেকে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, 900 করা হয়েছে। আমরা এগুলো আর দেখতে চাই না। নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির আইজিপির দায়িত্ব গ্রহণ করেছেন। সচিবালয়ে তাকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপরই তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বুধবার সকালে নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি 1995 সালের 15 নভেম্বর 15তম বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএনের অতিরিক্ত আইজি ছিলেন। দায়িত্ব নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবনিযুক্ত আইজিপিকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। 2024 সালের 20 নভেম্বর ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান সাজ্জাদ আলী। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চাঁদপুরের মতলবে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে। বুধবার দুপুরে মতলব উত্তরের ছ্যাঙ্গারচর পৌরসভায় হাট বাজার ইজারার টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে হয় এই সংঘর্ষ। আহতরা হলেন বিএনপি কর্মী বদরুজ্জামান, সায়েম ও শফিউল্লাহ সহ আরও 2 জন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক জানান, তিনি ইজারার শিডিউল জমা দিতে গেলে যুবদল নেতা আবু সাইদ ব্যাপারী ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজির সমর্থকরা তাকে বাধা দেয়। এদিকে উজ্জ্বল ফরাজির লোকজন জানায়, নির্ধারিত সময়ের পর টেন্ডার দাখিল করতে গেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 7 জন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। বুধবার রাতে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বালিয়া গ্রামের নাসির হাওলাদারের সাথে একই এলাকার আয়ুব আলী মাতব্বরের বিরোধ চলছিল। বুধবার সকালে আয়ুব আলীর মেয়ে সুমাইয়ার সাথে নাসির হাওলাদারের স্ত্রী রুনির বাগবিতণ্ডা হয়। পরে নাসির হাওলাদারের স্ত্রী ও মেয়ে সুমাইয়াকে মারধর করে। এরই জেরে রাতে নাসির ও আয়ুব আলীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হয় অন্তত 7 জন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় র্যাব ও পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উত্তর ও দক্ষিণ সিটিতে মশার উপদ্রব বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, জনগণের সহযোগিতা ছাড়া মশক নিধন সম্ভব নয়। মন্ত্রীর প্রত্যাশা, শিগগিরই মশা নিয়ন্ত্রণে আসবে। কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন 2 সিটির নবনিযুক্ত প্রশাসক। মশার উপদ্রবে অতিষ্ঠ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির বাসিন্দারা। এমন পরিস্থিতিতে রাজধানীর ডেঙ্গু মোকাবেলায় এবার নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মশা নিধনে 2 সিটি কর্পোরেশনের ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরীক্ষার পাশাপাশি কিছু নমুনাও সংগ্রহ করা হয়।
সকালে রাজধানীর ধলপুর ও মিরপুরে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের ডিপো পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে সরকার কাজ শুরু করেছে। মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যক্ষমতা না থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাজ শুরু করেছি, তবে একটা কথা আপনাদেরকে মনে রাখি, ডেঙ্গু আমরা যত চেষ্টাই না করি, যত চেষ্টাই আমরা করি, আমাদের জনগণের কাছ থেকে একটা বিশাল হেল্পের প্রয়োজন। যেমন টবের পানি, নারিকেলের মানে যেটা নইচা বা আইচা বলি আমরা, খোসা, এটা ফেলে রাখা, টায়ার ফেলে রাখা, এই টবের ভিতরে ছেঁচে পানি অল্প অল্প জমে থাকা, তারপর ছোটো ছোটো কন্টেনারে পানি জমে, এগুলি কিন্তু এডিস মশার জন্মস্থান। এটা থেকে জনগণ আমাদেরকে সাহায্য করতে হবে। এদিকে মিরপুরে উত্তর সিটির ডিপো পরিদর্শনে গিয়ে মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরীক্ষা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ সময় মশা নিধনে সমন্বয়হীনতার কথা বলেন তিনি। প্রতিবার বছরই দুবার করে এগুলো আমদানি যখন করা হয়, তখন বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় 2-3টি যে টেস্ট করা দরকার সেগুলো নিয়মিত করা হচ্ছে এবং এই পদ্ধতিটা যেন চলমান থাকে সে ব্যাপারে আমরা জোর। জনস্বাস্থ্য কর্মসূচি বলুন, অন্যান্য কর্মসূচিতে অনেক সময় দেখা যায় সমন্বয়ের অভাব, যেটা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত করে। আমরা এ ব্যাপারে সচেতন আছি এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলো পেয়ে যাব। এ সময় 2 সিটির নবনিযুক্ত প্রশাসকরা বলেন, মশা নিধনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। জনগণকে যত দ্রুত সেবাগুলো দেয়া যায় সেটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। তো এইখানে যেখানে যেটা করার আমরা সেটাই করব ইনশাল্লাহ। বিভিন্ন মন্ত্রণালয় থেকে এবং সিটি কর্পোরেশন প্রশাসকদেরকে উনি করার নির্দেশ দিয়েছেন, অন্ততপক্ষে যার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার জন্য। উনি একটা আধুনিক বাসযোগ্য নগর চায় এবং উনি জনগণের কাছে সেটা প্রতিশ্রুতিবদ্ধ। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের তৎপরতার পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করা গেলে দ্রুত ফল পাওয়া যাবে বলে মনে করেন 2 প্রশাসক। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের পড়ার টেবিলে বসতেই হবে, এ নিয়ে কথা বলা থামাতে চান না শিক্ষামন্ত্রী। জানান, মাদক ও ইফটিজিং বিরোধী পুলিশি অভিযান শুধু তার নির্বাচনী এলাকায় পরিচালনার জন্যই বলেছেন, সারা দেশে নয়। সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে ব্রিফিংয়ে এহসানুল হক মিলন বলেন, আদালতের নির্দেশনা মেনে শিক্ষা প্রতিষ্ঠানে বছর বছর ভর্তি ফি নেওয়া যাবে না। যারা ফি নিবে সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। জুলাই গণ আন্দোলনের অগ্রভাগে নেতৃত্বে ছিলেন ছাত্ররা। পতন হয় আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের। এরপর বেশিরভাগ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছেন। তবে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে কিছু কিছু শিক্ষার্থীর কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ছিল। এই অবস্থা থেকে বের হতে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে নিতে চান। পড়ার টেবিলে ফেরত আসতে হবে, সেগুলি তো আমরা বরাবরই বলে যাচ্ছি, বরাবরই বলবো এবং এটা করতে হবে। আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলেই বসতাম। তবে ইফটিজিং ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়টি শুধু নিজ নির্বাচনী এলাকার জন্যই বলেছেন, জানান মন্ত্রী। 12 তারিখ রাত 12টা 1 মিনিট থেকে মাদক বন্ধ হতে হবে, ইফটিজিং বন্ধ হতে হবে, সন্ত্রাস বন্ধ হতে হবে, সারা রাত তো রাস্তাঘাটে ঘোরাফেরা করা এটা বন্ধ হতে হবে। এটা আমি 1000 বার বলছি, বলে আসছি, চলছে আবার বলা। এটা আমার কচুয়া কেন্দ্রিক। উচ্চ আদালত প্রতিবছর ভর্তি ফি না নেয়ার আদেশ দিয়েছে, কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান সেই সিদ্ধান্ত মানছে না। এক্ষেত্রে তথ্য পেলে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যেটা করা হয়েছে সেটা করা হয়েছে, এর মধ্যে যদি কোনো ত্রুটি ধরা পড়ে, আমাদের তো ওই ধরনের ইন্সপেকশন টিম নাই, যেহেতু আপনি দেখেছেন, আমাদেরকে রিপোর্টটা করে দেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। শিক্ষামন্ত্রী বলেন, এমপিও ভুক্তির তালিকা ও 7 কলেজ নিয়ে তড়িঘড়ি করা হয়েছে কিনা তা পর্যালোচনা করা হবে। এর আগে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করেন মন্ত্রী। এবার 14,700 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 31,500 জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হচ্ছে। এককালীন ট্যালেন্ট পুল 225 টাকা এবং মাসিক 300 টাকা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত চুক্তি স্পর্শকাতর, দেশটিও বাংলাদেশের জন্য স্পর্শকাতর, তাই বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করতে চান না বাণিজ্য মন্ত্রী। তিনি জানান, মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে শুল্ক নিয়ে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পর্যবেক্ষণ করছে সরকার।
সুপ্রিম কোর্টের রায়ে মার্কিন প্রেসিডেন্টের জারি করা পাল্টা শুল্ক বাতিল করার পর আবারও ধার্য হয়েছে 15% শুল্ক। পাল্টাপাল্টি সিদ্ধান্তে নতুন করে আলোচনায় 157টি দেশের উপর ধার্য করা রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্কের ভবিষ্যৎ। এ অবস্থায় বাংলাদেশ কি করবে? বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। বাংলাদেশের জন্য না, সব দেশের জন্যই 15% ট্যারিফ ঘোষণা করেছে। আমরা ঘোষণা শুনেছি, কিন্তু আমরা তো ইন রাইটিং এখনো কিছু পাইনি। আর সেকশন 122 যেটা আমাদের কাছে সরকারি পর্যায়ে কোনো ক্লারিফিকেশন আসেনি বা কোনো ইন রাইটিং কিছু আসেনি। তো সিনারিওটা আমি আবারও বলবো, এটা একটা বিকাশমান অবস্থান। তবে পারস্পরিক শুল্ককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষর হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে জটিলতায় বাংলাদেশ। কেননা এরই মধ্যে চুক্তির শর্ত অনুযায়ী আমদানিতে যুক্তরাষ্ট্র নির্ভরতা বৃদ্ধি, বোয়িং, কৃষিপণ্য ও জ্বালানি ক্রয় শুরু হয়েছে। শর্ত আছে সামরিক সরঞ্জাম কেনারও। অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়ার শেষ সময়ে তড়িঘড়ি করে এই চুক্তি করলেও এ নিয়ে এখনই কিছু বলতে চান না বাণিজ্যমন্ত্রী। শুধু জানান বিষয়টি স্পর্শকাতর। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে বিগত সরকার কয়েকদিন আগে করেছে, সেটি ব্যাপারে এখনো আপনাদেরকে বলার মতো আমাদের কোনো অবস্থান তৈরি হয়নি। আমরা দেখছি এটার পক্ষে বিপক্ষে কি আছে। চুক্তির বিভিন্ন ধারা থাকে, সবগুলি যে পক্ষে থাকে তা না, সবগুলি যে বিপক্ষে থাকে তাও না। এটা দেখবো, তারপরে আমরা একটা আমাদের করণীয় ঠিক করব। চুক্তিটা একটা সেন্সিটিভ ইস্যু, দেশটাও সেন্সিটিভ একটা দেশ আমাদের জন্য, বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে। রমজানের বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বলেন, আমদানি করা পণ্যের বাজার স্থিতিশীল আছে। লেবুর ক্ষেত্রেই দেখেন, রোজা মাসে লেবুর শরবত খাবে, এটা একটা স্বাভাবিক কনজাম্পশন। আগের দিনও যে চাহিদাটা থাকে না, ঠিক রোজার প্রথম দিন থেকে সেই চাহিদাটা হঠাৎ করে লাফ দেয়, জাম্প করে। 40-50 টাকার লেবু 120 টাকায় যাওয়ার কোনোই কারণ ছিল না, এবং 3 দিনের মাথায় আবার সেটা কিন্তু 50 টাকাতে ফেরত এসেছে। তার মানে প্রকৃত কোনো গ্যাপ ছিল না। যেটি ছিল, হয়তো কিছু মানুষ সুযোগটা নেওয়ার চেষ্টা করেছেন। তো এমনি বাজার স্থিতিশীল আছে। টিসিবি ট্রাক সেল কার্যক্রম থেকে পণ্য কিনতে গিয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শও দেন বাণিজ্যমন্ত্রী। যারাই ট্রাক সেলের সাথে জড়িত বিভিন্ন জায়গায়, তারা সচেতন থাকবেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ঈদ মানেই নতুন সাজ, আর উৎসবের সাজে ভিন্ন মাত্রা যোগ করতে সালোয়ার কামিজের জুড়ি নেই। ঈদ উল ফিতর এগিয়ে আসায় শপিং মলগুলোয় ক্রমাগত বাড়ছে ভিড়। স্বাদ ও সাধ্যের সমন্বয় করতে ক্রেতারা ঘুরছেন বিভিন্ন ব্র্যান্ড আউটলেটেও। ঈদের আনন্দ পূর্ণতা পায় নতুন পোশাকে। উৎসবের সালোয়ার কামিজ মানেই এক আলাদা আবেগ। আবহাওয়া আর আভিজাত্য, এই দুয়ের মেলবন্ধনে ফ্যাশন হাউসগুলো এবার সেজেছে নতুন রূপে। এবার কটন ফেব্রিক্সের চাহিদাই সবচেয়ে বেশি। তবে আভিজাত্য যারা আপোষ করতে চান না, তাদের জন্য থাকছে ফার্সি থ্রি পিস, ক্রেপ থ্রি পিসের বিশাল সমাহার। ট্রেন্ডি লুকের জন্য এবারও ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে আছে সারারা, খারারা এবং লন। আর যারা একটু ঢিলেঢালা পোশাকে আরাম খুঁজছেন, তাদের জন্য ইন্দো ওয়েস্টার্ন ও কাফতান তো থাকছেই, কিন্তু এখন রেডি টু ওয়্যার বা তৈরি পোশাকের জয় জয়কার। সময় বাঁচাতে এবং নিখুঁত ফিনিশিং পেতে মানুষ বুটিক হাউসের তৈরি থ্রি পিস বেশি কিনছে। সুন্দর ডিজাইন আছে, সিকোয়েন্স অ্যাড হয়, এমব্রয়ডারি অ্যাড হয়, কাটিংয়ে অ্যাড হয়। থ্রি পিসটাকেই প্রাধান্য দেওয়া হয়, যেহেতু আমাদের দেশীয় একটা সংস্কৃতি। তো থ্রি পিস, শাড়ি এগুলাই বেশি প্রেফার লিস্টে থাকে আর কি। এখন একটু গরমে এই ধরনের সফট টাইপের, যেমন এই ড্রেসটা খুব সুন্দর। রেগুলারই সুতি থ্রি পিস পছন্দ করি আর কি, কমফোর্টেবলের জন্য। খুব বেশি গর্জিয়াস তা না, সিম্পল টাইপের বা সিম্পলের মধ্যে গর্জিয়াস, লাইট ওয়েট এরকমই যাচ্ছে। এবার সিল্কের কালেকশনও যথেষ্ট। হাল ফ্যাশন দ্রুত বদলাচ্ছে। ফ্যাশন হাউসগুলো ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে সাজানো হয়েছে। ঈদ ফেস্টিভ্যালের মধ্যে কাস্টমার চায় যে একটু গর্জিয়াস কিছু, সো সেক্ষেত্রে আমরা অর্গানজাটা প্রেফার করি কাস্টমারকে আর কি। আর কমফোর্টেবল কিছু চাইলে সেক্ষেত্রে আমরা কটনটা প্রেফার করি। প্রত্যেকবার থেকে এবার নতুন নতুন কালেকশন আসতেছে। যেমন এবার নতুনের মধ্যে আমার কিছু ফার্সি ড্রেস আসছে, যেগুলো হচ্ছে পুরোপুরি কাস্টমাইজ করা, আমাদের নিজস্ব মেক করা। বাজারে মিলছে দেশি বিদেশি থ্রি পিস। ১,৫০০ থেকে শুরু করে লাখ টাকা থ্রি পিস পাওয়া যাচ্ছে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।
স্টেট অব দ্য ইউনিয়নে অভিবাসন প্রত্যাশীদের বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তৃতায় দেশের অর্থনৈতিক সংস্কার ও বৈশ্বিক ইস্যুতে নানা সাফল্য গাঁথার কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। 100 মিনিটেরও বেশি সময় ধরে দেয়া বক্তৃতায় কথা বলেন অর্থনীতি, অভিবাসন সহ বৈশ্বিক নানা ইস্যুতে। অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের পক্ষে সাফাই গাওয়ার পাশাপাশি বড়াই করেন মার্কিন অর্থনৈতিক সংস্কার নিয়ে। গাজায় যুদ্ধবিরতিতে সাফল্য নিয়েও কথা বলেন, তুলে ধরেন ইরান নিয়ে পরিকল্পনাও। 100 মিনিটেরও বেশি সময় ভাষণ দিয়ে ভেঙেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের দেয়া 89 মিনিটের স্টেট অব দ্য ইউনিয়নের রেকর্ড। তবে তার ভাষণের সময় উত্তেজনা ছড়ায় ক্যাপিটাল হিলে। ট্রাম্পকে হত্যাকারী আখ্যা দিয়ে স্লোগান দেন ইলহান ওমর সহ কয়েকজন আইন প্রণেতা। অভিবাসনের কড়াকড়ি এবং অ্যাবস্টেইন কেলেঙ্কারির প্রতিবাদে ব্যাজ ধারণ করেন অনেকে। এ ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।